হ্যাপাজার্টলি তুমি কিছু করতে পারবে না, হ্যাপাজার্টলি কিছু করতে পারবে না। এক্সামিনেশন করতে গেলে হ্যাঁ, বিকজ ইউ আর অনলি ইন্টারেস্টেড টু সি অনলি, ইউ ডোন্ট ওয়ান্ট টু ডু ইউর সেলফ অ্যান্ড ইউ উইল সাফার ফর দ্যাট। এটাই হচ্ছে সবচেয়ে সমস্যা। আমি তোমাদের বারবার করে একই কথা বলি যে দেখাটা কিছু না, দেখবা ইন্টারেস্টের সাথে দেখবা, মনোযোগ কিন্তু নিজে করতে হবে। এখন আমি যে কথাটা বলছি যে এক্সামিনেশন, আমি বললাম ডু দি এক্সামিনেশন। কী এক্সামিনেশন? তোমাকে জানতে হবে তুমি কী করবা, দ্যাট ইজ ওয়াই দ্য থিওরি। এই যে এতদিন আমি বললাম কতগুলো থিওরি, সেই পয়েন্টগুলো তোমাকে জানতে হবে। তুমি যদি পয়েন্টগুলো না জানো তাহলে কেমন করে তুমি এক্সামিনেশন করবে, তাই না? অত পয়েন্টগুলো মাস না হলে হবে কি, ইউ উইল ফাম্বল, কী করবে না করবে বুঝে উঠতে পারবে, তাহলে স্ট্যাচুর মতো তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে, তাই না? আর তোমার এক্সাম দিতে অত সময় নেই যে তুমি তোমাকে বলে দেবে তুমি এরকম খাতা থেকেও তুমি পয়েন্ট খুঁজে বের করবে না। পয়েন্ট উইল হ্যাভ টু কিপ ইন ইউর মাইন্ড, তাই না? তোমার ব্রেনের মধ্যে একদম প্রস্তুত করে রাখতে হবে একদম ডিপলি তুমি কি এক্সামিনেশন করবে। অ্যান্ড নট অনলি দ্যাট, সেটা হ্যাপাজার্ট করলে হবে না, সিস্টেমেটিক করে করতে হবে, তাহলে মনে রাখতাম। ঠিক আছে, এখন আমরা যদি নিউরোলজিক্যাল এক্সামিনেশন করতে চাই, অর্থাৎ লোয়ার লিম্বি বলো আর আপার লিম্ব বলো, হোয়াটএভার মে বি এক্সামিনেশন, দ্যাট শুড বি এক্সপোজ। হ্যাঁ, এরকম ঢাকা অবস্থায় কোনো কিছু এক্সিবিশন করা যাবে, কোনো ধরনের শুড বি এক্সপোজ। তাহলে আমরা যদি লোয়ার লিম্ব করতে চাই, আমাদের দেশের একটা কাস্টম আছে, আমরা অত বেশি এক্সপোজ করতে পারি না পেশেন্টকে, তবুও আপ টু মিড হাই এখানে, তাই না? মিড হাই পর্যন্ত করতে হবে। তাহলে এক্সামিনেশন অফ দি নিউরোলজিক্যাল অর্থাৎ নার্ভাস সিস্টেমের এক্সামিনেশন আমি তোমাদের আগে বলেছি, যেটা আমরা কী করি, একটা হায়ার কার্ডিনাল ফাংশন, সেরিব্রাল ফাংশন, সেটা দেখা হয়, সেটাতে পেশেন্টের অ্যাপিয়ারেন্স কেমন, সেটাতে পেশেন্টের লেভেল অফ কনসাসনেস কেমন, পেশেন্টের ইন্টেলিজেন্স কেমন, পেশেন্টের হ্যালুসিনেশন ডিলিউশন এগুলো আছে কিনা, পেশেন্টের স্পিচটা ঠিক। তারপরে সেকেন্ড অর্ডার কী বলেছিলাম, এক্সামিনেশন অফ দ্য কি ক্র্যানিয়াল নার্ভ। তারপরে কি বলেছিলাম, মোটর ফাংশন, তারপরে সেন্সরি, তারপরে অটোনমিক, তারপরে শিশু বলো কিংবা মোটরের বলো সাইন অফ ইরিটেশন, এই কথাটা আমরা বলেছি। তাহলে এখন যেটা আবার বলছি, যেটা ইম্পর্টেন্ট, যেটা তোমরা স্পেশালি যেটা ভুল করো এবং যেটা এক্সামিনাররা বেশি শুনতে চান, দ্যাট ইজ মোটর ফাংশন, তাই না? তাহলে মোটর ফাংশন কী হবে? হয়তো উনি বলবেন ডু দি মোটর ফাংশন, নিউরোলজিক্যাল মোটর ফাংশন অফ দ্য লোয়ার লিম্ব, অথবা নিউরোলজিক্যাল মোটর ফাংশন অফ দ্য আপার, এরকম বলতে পারে। আবার যদি বলেন যে এক্সামিন দ্য লোয়ার লিম্ব, তাই না? তাহলে লোয়ার লিম্ব এক্সামিনেশন সেটি একটা বিশাল ব্যাপার হয়ে গেল, তাই না? লোয়ার লিম্ব এক্সামিনেশন বিশাল ব্যাপার হয়ে গেল। তাহলে আবার বলছি যে লোয়ার লিম্ব যদি এক্সামিনেশন করি, তখন আমার ওই মাথার মতো জিআই ট্রাক্টের কিছু ঢুকবে না, কারণ তার সঙ্গে লোয়ার লিম্বের সম্পর্ক না। আমার রেসপিরেটরি সিস্টেম ঢুকবে না, তার সাথে কিছু না। ইউরোলজিক্যাল সিস্টেমও খুব একটা নাই, তাই না? আমাকে যদি লোয়ার লিম্ব এক্সামিনেশন করতে বলে, তাহলে আবার সেই ওই রকম যেটা আমরা বলি এক্সামিনেশন, একটা জেনারেল এক্সামিনেশন আছে, তাই না? তারপরে আমরা বলি প্রত্যেকটা সিস্টেম এক্সামিনেশন থাকে, সেখানে কি পালপেশন, পারকাশন, অস্কালটেশন কথাটা আছে। তো লোয়ার লিম্বে তো এরকম আছে কিছু ওইরকম, বা পারকাশন অস্কালটেশনের কোনো ব্যাপার নেই, পালপেশনের। আর সবচেয়ে বেশি আছে সেটা। তখন আমরা যদি মোটর ফাংশনও দেখি, তাহলে প্রথমে কী দেখি, মোটর ফাংশনের ওই যে পয়েন্টগুলো তোমার মনে রাখতে হবে। বাল্ক অফ দ্য মাসল এক নম্বর, বলেছিলাম টোন অফ দ্য মাসল 2 নম্বর, পাওয়ার অফ দ্য মাসল অথবা স্ট্রেংথ অফ দ্য মাসল 4 নম্বর, কোঅর্ডিনেশন অফ দ্য মুভমেন্ট 5 নম্বর কী বললাম, রিফ্লেক্সেস 6 নম্বর কী বলেছিলাম, হ্যাঁ কী বলেছিলাম, তাহলে আবার একই কথা, হয়ে নেবার ইউ এক্সামিন দ্য পেশেন্ট, স্ট্যান্ড বাই দ্য রাইট সাইড অফ দ্য পেশেন্ট, এটা খুব নিয়ম। এখন আমরা কিন্তু মোটর ফাংশনটাই আমি তোমাদের বলছি, মোটর ফাংশন। তাহলে আমরা কী করবো, একদম যে কোনো পেশেন্ট হোক, সে স্টুডেন্ট আর অ্যাডমিটেড হোয়াটএভার মেবি, তাকে এমনভাবে এক্সপোজ করবেন যাতে সে যেন, তাহলে আমরা কীভাবে করবো,
যখন পেশেন্ট আমার মনে হয় বিজ্ঞান যেহেতু আমরা আমাদের দেশের লোক করে থাকি, ঠিক এইভাবে রেখে দেবেন। দেখেন পেশেন্ট উইল গেট রিলিফ। যদি মনে করো পেশেন্টকে বলবো যে আপনি একটা ধরে রাখেন, সে যদি বেশি কনসাস হয়ে যায় আর না হলে ওরকম করে রাখলে কোনো অসুবিধা নেই, ঠিক? তাহলে আমি বলতে শোনো, ডোন্ট ডু দ্য জোক উইথ দিস পেশেন্ট, হি ইজ দ্য পারসন যে সবসময় তোমাদের হেল্প করে। রিমেম্বার ইউ পুরো দ্য হোল লাইফ, যে একটা পারসন যে সবসময় হেল্প করে, নট অনলি ইউ, হি ডিড হেল্প টু আদার পারসন। পরীক্ষা হলে সে সাবজেক্ট করবে, এটা মনে রাখবেন, জোকিংয়ের কিছু নাই, ঠিক আছে? কী জন্য বললাম যেটা আমরা তাহলে সে বাল্ক অফ দ্য মাসল দেখো, সেটা আমরা কিনা একটা জেনারেল ইন্সপেকশন করতে পারি আমরা, তাই না? জেনারেল ইন্সপেকশন এক্সপ্লেন কী করতে পারি? উই ক্যান সি whether there is any wasting of the muscle or not, তাই না? এমনি একটা ওয়েস্টিং আছে কিনা, এটা ইন্সপেকশন মোটর ফাংশনের মধ্যে পড়বে। একটা ওয়েস্টিং অনেক সময় নিউরোলজিক্যাল কিছু হলে দেখা যাবে তার সেখান থেকে কী যেন বললাম, ইফ দের ইজ লোয়ার মোটর নিউরো সো মাসকুলার কী হয়, ফ্যাসিকুলেশন। ফ্যাসিকুলেশন মানে কিন্তু ট্রেমলিং অফ দ্য ট্রেমলিং। আমরা তোমাদের বললাম না যে আমরা যখন দেখবা কোরবানির সময় গরু কিংবা খাসি কাটার পরে মাসলগুলো নিয়ে এসে ফেলে দেয় বডিগুলো, তো দ্যাট ইজ দ্য ট্রেমার মাসল, দ্যাট ইজ দ্য ফ্যাসিকুলেশন। তাহলে আমরা দেখছি যে বাল্ক অফ দ্য মাসল মানে মাসল ম্যাচটাকে অনেক সময় দেখা যাচ্ছে যে এটা এইরকম হয়ে গেছে, এই কাপ মাসলটা এরকম হয়ে গেছে, এরকম, এটা আবার চিকন হয়ে গেছে, ঠিক আছে? হতে পারে একটা নর্মাল হতে পারে, এক্সারসাইজ বডি হতে পারে। তখন যদি আমরা ফাংশন দেখি, ফাংশন যদি দেখা যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে, তখন আমরা বলবো দেখা সেটা হবে, কারণ বাল্ক বেশি আছে, কাজ কম। হ্যাঁ, আবার দেখছি যে ওয়েস্টিং আছে। ওয়েস্টিং মানে কি, দুই ধরনের দুটোই ইকুয়াল ওয়েস্টিং হয়ে যায়। দুটোতে ইকুয়াল ওয়েস্টিং হয়ে যায় তাহলে সেটা বোঝা মুশকিল যে কী কারণে। দেন আই উইল হ্যাভ টু কম্পেয়ার দিস আপার এক্সট্রিমিটি, তাই না? দেখা যাচ্ছে আপার এক্সট্রিমিটি তার ভালো আছে, লোয়ার এক্সট্রিমিটি ওয়েস্টিং, সব প্রবলেম দ্যাট ইজ দ্য নিউরোলজিক্যাল ডিজিজ। কিন্তু গোটা শরীরে যদি ওয়েস্টিং একই রকম হয়ে যায় তাহলে ওয়েস্টিংয়ের যে সমস্ত কজ সেটা আমরা জানবো, তাই না? ওয়েস্টিংয়ের কী কজ? ডায়াবেটিস, টিউবারকুলোসিস, স্টারভেশন, মানে লং স্ট্যান্ডিং ডিজিজ, ক্রনিক ডিজিজ, তাই না? ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোম, তাই না? কিংবা স্টারভেশন কিংবা পভার্টি, সে সমস্ত কারণে ওয়েস্টিং জেনারেলাইজ। এখন দেখা যাচ্ছে এই পায়ের তুলনায় বেশি চিকন হয়ে গেছে, তাই না? দ্যাট ইজ দ্য ওয়েস্টিং। বাম পায়ের তুলনায় ডান পাটটা দেখা যাচ্ছে সরু হয়ে গেছে, এটার বাল্ক ঠিক আছে। এটা কেন? তাহলে কেন লোয়ার মোটর নিউরন হতে পারে। আরেকটা কি কারণে হবে? ওয়েস্টিং কাজটা বললাম। আরেকটা কারণ, একটা কমন কারণ, এই ছেলেটার এই পাটা ভেঙে গেছে কিংবা এখানে অপারেশন করে এটা অনেক দিন ধরে প্লাস্টারের মতো সে পাটা ব্যবহার করে, এরকম করে ট্যাঙ্কে রেখেছে ডিসইউজ, তাই না? তাহলে তখন যদি আমরা সেটা প্লাস্টার তুলে ফেলে দেয়, দেখা যাবে কিছুটা ওয়েস্টিং হয়ে গেছে ডিউ টু ডিসইউজ অফ দ্য মাসল। এটাই হচ্ছে ওয়েস্টিংয়ের কজ, ইউনিল্যাটারাল ওয়েস্টিং, লোয়ার মোটর নিউরন এবং ডিসইউজ ফর লং টাইম। তাহলে আমরা এটা দেখলাম বাল্ক অফ দ্য মাসল। হ্যাঁ, বাল্ক অফ দ্য মাসলের কি ইনস্পেকশন, বাল্ক অফ দ্য মাসল ইনস্পেকশন। তখনও আমরা কিছুটা একটু রেজিস্ট্যান্স পাবো, অ্যান্ড দ্যাট ইজ দ্য টোন। তাহলে আবার বলেছিলাম টোন অফ দ্য মাসল। কেন? টোন কী হতে পারে? বেশি বেড়ে যেতে পারে, টোন বেশি কমাই যেতে পারে। নাহলে টোন দেখার অর্থ যদি বলে টোন আমি কেন দেখি, তখন যদি টিচার জিজ্ঞেস করে লুকিং ফর দ্য টোন অফ দ্য মাসল, কী দরকার, তাই না? তাহলে তোমাকে উত্তর দিতে হবে কেন, ওয়েদার পেশেন্ট ইজ নর্মোটনিক তাহলে নর্মাল, অথবা হাইপার অথবা হাইপার, তাই না? যে টোন যদি বেড়ে যায় তাহলে নিউরোলজিক্যালি তার সঙ্গে দুটো টার্ম আছে, কী বলেছিলাম আমরা? একটা হচ্ছে স্প্যাস্টিসিটি এবং দ্যাট স্প্যাস্টিসিটি ইজ নোন অ্যাজ ক্লাস্টার স্প্যাস্টিসিটি। আরেকটা হাইপারটোনিয়া রিজিডিটি আবার দুই রকম বলছিলাম, একটা কক হুইল, কক হুইল আরেকটা লেট ব্যাক, আর স্প্যাস্টিসিটি ক্লাস্টার। তাহলে এটা হচ্ছে টোন, তাই না?
এখন যদি বলে যায় যে তোমাকে তাহলে রিজিডিটি যদি উদাহরণ দেয়, হ্যাঁ, যে হাউ তোমাকে তাহলে কি তাহলে রিজিডিটি দিলাম, টপ রিজিডিটি আমরা সাধারণ যখন প্রেসার ভর্তি করবো আর টপ আর লেট টাইপ মানে you will find equal resistance of doing something equal. Either it is the flexion of the extremity, you will find the equal resistance. It is laid by equal resistance. আর স্পেসিফিসিটি দুই রকম, একটা ক্লাস নেয় চারপো ডাটা খুলতে গেলে, হ্যাঁ, এরকম বন্ধ হয়েছে, এটা খুলতে গেলে প্রথমে একটু রেজিস্ট্যান্স পাবো, তারপর হঠাৎ করে বন্ধ করতে গেলে প্রথমে রেজিস্ট্যান্স পাবো, হঠাৎ করে একটা ক্লাস। তাহলে ওটা হচ্ছে আপার মোটর নিউরন আর রিজিডিটি তাহলে বাল্ক অফ দ্য মাসল দেখলাম, টোন অফ দ্য মাসল, ঠিক আছে। আর তারপরে কি দেখছি আমরা পাওয়ার যদি মনে করে আমরা এই মাসলে, হ্যাঁ, যে কোনো মাসলের যদি পাওয়ার দেখি, এই যে মাসলগুলি দিতে ডুইং দ্য ফ্লেকশন, তাই না? তাহলে এটা কি, তাহলে আমি কি বলবো, তুমি এটা এদিকে ফ্লেকশন করো এগেনস্ট রেজিস্ট্যান্স, হ্যাঁ, তাই না? আবার ওই দিকে চলে যাও, ওইদিকে চলে যাও, জাস্ট ফিল দ্য মাসল। আবার এটা যদি দেখতে চাও, হ্যাঁ, এটা দেখতে চাও, তাহলে তুমি এটা কী করো, সেটা করো এগেন সিধে মাছ। আবার এটা কি করতে পারে না? তাহলে আমি যদি ফ্লেকশন করি, বাইসেপস দেখতে চাই, তাহলে এগেনস্ট রেজিস্ট্যান্স কী করতে হবে, ফ্লেক্স করতে হবে, অ্যান্ড জাস্ট পুট ইউর হ্যান্ড ওভার দ্য বাইসেপস, যে কোনো তোমাকে, ঠিক আছে। আবার ট্রাইসেপস দেখতে চাও, এগেনস্ট রেজিস্ট্যান্সের এক্সটেন্ড করো অ্যান্ড পুট ওভার হ্যান্ড ট্রাইসেপস। তাহলে ইন্ডিভিজুয়ালি যেগুলো মাসলের পাওয়ার আমরা এইভাবে দেখতে পাই। তারপরে কী বলেছিলাম, কোঅর্ডিনেশন। তাহলে কোঅর্ডিনেশন অফ মুভমেন্ট বলতে আমি বলেছিলাম লোয়ার এক্সট্রিমিটিতে আমরা কি বলি, কীভাবে এটা পেশেন্টকে বলতে হবে তুই তাহলে এটা এখানে নিয়ে শিন বরাবর চলে আবার চলে এসো, আবার ব্যাক, আবার ব্যাক, আবার চলে ওটা দাও, ওটা দাও, আবার আমরা পেশেন্টকে বলতে পারি ইউ ক্যান ডু ওয়ান সার্কেল, তুই পায়ের বুড়ো আঙুলতে একটা সার্কেল ওটা না, আর একটু বড় করে তাই না? এর যদি কোনো রকম প্রেমর থাকতো তাহলে করতেই পারতো, ডিসবেন্টে থাকলে করতে পারতো না। কারণ তোমরা যদি আমরা যদি একটা পিছু দেখতে পাই তাহলে বুঝতে পারবো হোয়াট ইজ দ্য ডিফারেন্স, হ্যাঁ, কাঁপতে থাকবে, করতেই পারবে। আর এটা কী হবে, পা সোজা বরাবর যেতেও পারবে না, উঠেতেও পারতে পারবে, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা কি দেখলাম আমরা, লোয়ার এক্সট্রিমিটিতে কোঅর্ডিনেশন। আবার আর একটা কোঅর্ডিনেশন আছে, আমি তোমাদের কালকে বলেছিলাম, সেটা হচ্ছে ট্যান্ডেম, হ্যাঁ, ট্যান্ডেম অর্থাৎ কীভাবে পাটা ফালাবো, হ্যাঁ, তোমরা করে দেখাতে পারো, হ্যাঁ, ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর মাই পার্ট, আই ডোন্ট নো। তাহলে এই পাটা এখানে দেখবে, এই পাটা থাকবে না, এই পাটা এই, তাই না? এটা হাত পা, এটা এখানে থাকবে, এখানে এই, ঠিক আছে, ব্যালেন্স যেটা দড়ির উপর দেখা, এটা কি গেল লোয়ার এক্সট্রিমিটি, আমি কিন্তু লোয়ার এক্সট্রিমিটি করবো, আর আপার এক্সট্রিমিটি কোঅর্ডিনেশন